অন্ধকার ঠেলে ঘরে আলোক ছটা সরালো ঝাপসা হয়ে। এতে আধার যে খুব কমে গেছে তা না, তবে চলতি পথ আগের থেকে অনেকটাই দৃশ্যমান। পাশের টেবিলটার উপর হারিকেন রাখলো মিশকাত। চারপাশে আগ্রহ ভরা দৃষ্টি নিয়ে তাকানো মেহেদিকে নিয়ে মিশকাতের পাশে এসে দাঁড়ালো জাবেরও। হয়েছে কি বন্ধু, আমাদের গায়ের বিদ্যুৎ খুঁটিটা সেদিন ঝড়ে নুইয়ে পড়েছে, এজন্যই বিজলি নেই। পাশ ফিরল মিশকাত। দাঁড়িয়ে কেন, বসো। ঘরে থাকা একমাত্র খাটটায় গিয়ে বসলো দুজন। ঘুণে ধরা খাটটা তাদের ওজনভার বইতে যেন হিমশিম খেলো। পথে আসতে কোনো সমস্যা হয়নি তো? না, তবে গাড়ির সংকট, কেউ আসতে চায় না এদিকে। মৌত কাকাকে ধন্যবাদ জানাতে হবে। রাত বিরাতে সে আমার বড় উপকার করেছে, তোমাদেরকে বাড়ি অবধি ছেড়ে দিয়ে। আহ, আপনি কি করে জানলেন আমাদের কি মৃত্যু মানে মৌত নামের ওই লোকটা এনেছে? একমাত্র সেই এই গায়ের বাসিন্দা বটে, সে না চাইলে কে আনবে বলো? মানে? তোমরা বসো, আমি চামেলিকে দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি। সমস্যা নেই, আমরা পথে খেয়ে নিয়েছি। আপাতত একটু বিশ্রাম হলেই যথেষ্ট। না না, বন্ধুর বাড়ি এতদিন পর আসছো, মেহমানদারিতে কোনো ত্রুটি রাখতে চাই না। তুমি বসো, আমি খাবার পাঠাচ্ছি। জাবেরকে আর কিছু বলার সুযোগ দিল না মিশকাত। অন্ধকারেই দুয়ার খুলে চলে গেল সে। ভাই, আমার একটু এক চাপছে, কোথায় করব? মিশকাত, বাথরুমটা। বেরিয়ে হাতের ডান দিকে। বাইরে থেকে মিশকাতের আওয়াজ এলো। যাও, বাইরে মিশকাত আছে, ফোনে টর্চ জ্বালিয়ে নিও। দ্রুত উঠে বাইরে চলে গেল মেহেদি। বিছানায় আরাম করে বসলো জাবের। আশপাশ তাকিয়ে দেখতে লাগলো ঘরটাকে। আধারের আলোতে যতটুকু যা বোঝা যায় তাতে বেশ ছিমছাম গরনেরই মনে হলো ঘরটাকে। অতিরিক্ত কিছুই নেই। চোখে লাগার মতো জিনিস বলতে দেয়ালে ঝুলানো একটা চিত্রের ফ্রেম, তবে তাতে কার ছবি তাই এই অন্ধকারে বোঝা মুশকিল। বিষয়টা অবাক করার মতো। চিঠিতে লেখা তথ্য অনুযায়ী পরশু বন্ধুর বিয়ে, কিন্তু বিয়ের আমেজ যেন লাগেনি এখনো এই বাড়িতে। এই বাড়িটাতে ঢোকার আগেই সন্দেহের নজরে পড়ে গিয়েছিল এটা। দরজায় টোকা দেওয়ার আগেই দরজা কিভাবে খুলল এর ব্যাখ্যা তখন না পেলেও এখন পেয়েছে জাবের। মিশকাতের বাড়ি ফেরার সময় ছিল ওটা। তাদেরকে মিশকাত ভেবেই দরজা খুলে দিয়েছিল বাড়ির লোকেরা, এবং তা কাকতালীয়ভাবে তার টোকা দেওয়ার মুহূর্তেই ঘটে গেছে। কানে এলো নূপুরের আওয়াজ। দরজার দিকে আতঙ্ক দৃষ্টি ফেলল জাবের। কেউ একজন আসছে। নূপুরগুলো ঘরের চৌকাঠ পেরিয়ে ভিতরে এলো বোধ হয়। আলোর ছায়া দেখতেই নিশ্চিত হলো জাবের, একটি মেয়ে। লাল ঘোমটা মাথায় টানা, খয়েরি রঙের শাড়ি জড়ানো গায়ে, হাতে একটা বড় থালা। সে এসে দাঁড়ালো হারিকেন রাখা টেবিলটা বরাবর। হাতের থালাটা তাতে রাখলো নিঃশব্দে। আসসালামু আলাইকুম। আসলে ঠিক চিনতে পারলাম না, আপনি? উঠে সোজা হয়ে দাঁড়ালো মেয়েটি। মুখের উপর থেকে তার অর্ধেক ঘোমটাটা সরে গেল। টেবিলে রাখা হারকিনের লাল আলোয় মায়াবী এক চোখ নজরে আবদ্ধ হলো জাবেরের। পৃথিবীটা যেন থমকে গেল। চোখের উপর অশ্রুর প্রলেপ। সেই অশ্রুতে হারিকেনের লাল আলো প্রতিফলন হচ্ছে ধীর বেগে। মেয়েটা কি কাঁদছে? উত্তর জানার সুযোগ হয়নি জাবেরের। তার মনের আলো নিভিয়ে দিয়ে মেয়েটা চলে যায়।
আসার সময় যেমন হঠাৎ এসেছিল তেমন হঠাৎই হারালো সে। সঙ্গে নিয়ে গেল জাবেরের দুটো দৃষ্টিকে। কাঁচা শৌচাগার ব্যবহারের অভ্যাস নেই মেহেদীর, কিন্তু এ বিরূপ পরিস্থিতিতে সবকিছুর অভিজ্ঞতাই যেন তার ঝুলিতে যোগ হচ্ছে। মুখে মোবাইলটা চেপে ধরে শৌচাগার থেকে বেরিয়ে এলো মেহেদী। বাইরে একটা মাটির মটকিতে পানি দেখতে পেল। সে পানি ব্যবহার করে হাত ধোয়ার জন্য হেলতেই দুর্ভাগ্যবশত তার মুখে চাপা মোবাইলটা সেই পানিতে পড়ে যায়। সাথে সাথেই মটকির ভিতরে হাত ঢুকিয়ে দিল মেহেদী। ঘোর অন্ধকার, চোখে সর্ষে ফুলও নজর আসছে না এই কালো রাতে। হাতে শুধু অনুভব হচ্ছে মটকির ঠান্ডা পানিটা। হাত দিয়ে হস্তিয়ে বেশ কিছুক্ষণ চেষ্টা করলো। অবশেষে ফোনটাকে পানির নিচে খুঁজেও পেল না শুধু পানির অতলে থাকা মাথার খুলিটার ছোঁয়া। এই তো পাইছি, কিন্তু ধ্যাত, ফোনটা আমার গেছে। কত স্বাদ করে কিনেছিলাম, শেষমেশ পানিতে ডুবে কিনা। ধুর। মন খারাপ করে বাড়ির দিকে এগোতে লাগলো মেহেদী। কয়েক কদম ফেলে ঘরের দিকে এগোতেই পায়ের নিচের মাটিটা কেমন যেন শক্ত হয়ে উঠল। হেলে মাটি থেকে সেই শক্ত জিনিসটা সরানোর চেষ্টা করলো মেহেদী। পায়ের নিচের জিনিসটা হাতে তুলতেই সেটাকে গাছের ডাল বলে মনে হলো তার কাছে। সে এটা দূরে ছুঁড়ে মারল। আমার হাড় ছুঁড়ে মারার সাহস কে দিয়েছে তোকে? পিঠিতে যেন কেউ ঠান্ডা বরফ শিন শিন করে ঘষে দিল। এ কথা কোথা থেকে আসছে? আর কিসেরই বা হার? কোন হার? পিছনে ফিরে তাকালো মেহেদী। ঘোরতর অন্ধকার, সে দেখতে পাচ্ছে না কিছুই। কে কে কথা বলে? হঠাৎ তার পিছন থেকে কয়েকটা হাত তাকে ধাক্কা দিয়ে সেই পানি ভর্তি মটকিটার সামনে ছুঁড়ে ফেলে দেয়। সে মটকিটার সামনে গড়িয়ে পড়তেই কেউ একজন যেন তার ঘাড় ধরে মাটির মটকিটার পানিতে তার মাথাটা সজোরে ডুবিয়ে দিল। হাত পা নেড়ে বাঁচার সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো মেহেদী, কিন্তু এ মটকি যে কোনো সাধারণ মটকি নয়। এ যেন এক সমুদ্র পানি হয়ে তার কাছে ধরা দিয়েছে। ধীরে ধীরে সে মটকির পানি পুরোটা গিলে ফেললো মেহেদীকে। হাসতো একটা মানুষ, মাথা থেকে পা অবধি যেন হারিয়ে গেল ছোট সে মাটির মটকিতে। খাওয়া শেষে বিছানায় গা এলিয়ে হেলান দিয়ে বসেছিল জাবের। বাটন ফোনটায় যতটুকু চার্জ অবশিষ্ট আছে তা দিয়েই টুকটাক দুটো গেম খেলে সময় কাটাচ্ছে জাবের। ঘুমাবে না? পাশে তাকাতেই যেন চমকে গেল জাবের। মেহেদী, তুমি কোথায় ছিলে? এই তো বাইরে অন্য ঘরে খাবার খাচ্ছিলাম। ও তাই বলো, আমি আবার ভাবলাম কোথায় যে হারাইলা তুমি। আসো শুয়ে পড়ি। না। মেহেদী পিছনে ফিরে তাকালো। বিছানায় থাকা জাবেরও তাকালো দরজার দিকে। আমাদের এতদিন পর দেখা, চল না দুজন একসাথে ঘুমাই। ও পাশের ঘরে থাকুক। আমি চামেলিকে বলে দিয়েছি বিছানা করে রাখতে, ওর কোনো সমস্যা হবে না। কিন্তু আমার কোনো সমস্যা নেই। জাবের ভাই, আপনারা এই ঘরেই থাকুন, আমি পাশের ঘরে যাই। বলেই কেন জানি দ্রুত পাশের ঘরে চলে গেল মেহেদী। ব্যাস, তাহলে তো হয়েই গেল। নে এবার শুয়ে পড়। কাল সকালে তোকে পাত্রীর ছবি দেখাবো। এত রাতে অন্ধকারে দেখলে বলবি পাত্রী কালো। এই জন্য এখন বাদ। আচ্ছা আয়। হারিকেনের আলো নিভিয়ে চলে এলো মিশকাত। জাবেরও তার ফোনটা মাথার কাছে বন্ধ করে রাখলো। এবার একটু বিশ্রাম নেওয়ার পালা। পুরো ঘর আলো শূন্য হলেও আলো শূন্য হয়নি দরজার আড়াল থেকে নজর রাখা মেহেদীর দুই চোখ। লাল রঙের চোখ দুটোর সাথে
মেহেদির ঠোঁটের কোণায় যেন ফুটে উঠল রহস্যময় হাসি। বরাবরের মতো এবারও জাবের নাক মুখ ঢেকে ঘুমাতে লাগলো। একইভাবে নাক মুখ ঢেকে ঘুমাতে লাগলো পাশে শোয়া মিশকাতও। বাড়ির বাইরের উঠোনে আজ চাঁদের জোছনার রং কেমন যেন ভিন্ন। অবশ্য যে চাঁদ লাল হয়ে আছে, সে চাঁদ কিভাবে বা সুন্দর জোছনা দিবে এ রাতে? লাল চাঁদের আলোয় পুরো গ্রাম যেন ঘুমিয়ে পড়ল শেষবারের জন্য। কানে পাখির কলতান যেন মুখরিত হয়ে আসছে। দিনের তির্যক আলো জাবেরের ঘুমটাকে ভাঙিয়ে দিল। কাঁথা সরিয়ে উঠে বসল সে। বাহ, ঘুমটা মন্দ হয়নি। ভিন্ন জায়গা তাকে হতাশ করেনি। ঘুম ভাবটা কাটতেই যেই না আশপাশে চোখ পড়ল, জাবেরের শরীর যেন নিথর হয়ে পড়ল। তার উপর এত গাছের পাতা পড়ে আছে কেন? উপরে তাকালো সে। এ কি? সে তো খোলা আকাশের নিচে, কিন্তু কাল রাতে তো মাথার উপর একটা ছাদ ছিল। সে তো ঘুমিয়েছিল মিশকাতের সাথে। মিশকাত? পাশে ফিরে তাকাতেই জাবের যেন চমকে উঠল। চিৎকার দিয়ে সে সরে গেল পিছনে। এক নরকঙ্কাল শুয়ে আছে, মুখটা খোলা। পুরো কঙ্কালের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে গাছের পাতারা। মেহেদি, মেহেদি, কোথায় তুমি? উঠে দাঁড়ালো জাবের। তবে এ দাঁড়ানোটাই যেন ছিল তার সবচেয়ে বড় ভুল। আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত যত দূর চোখ যায়, খোলা পথ, ঘাট আর ফাঁকা জমি। সেগুলোতে কিছুটা দূরত্ব পরপর পড়ে আছে এক একটা নরকঙ্কাল। এ যেন এক মৃত্যুপুরী। পুরো গ্রামের মানুষেরাই যেন এক রাতের বদলে নরকঙ্কাল হয়ে গেছে। দৌড়ে ছুট লাগালো জাবের। দিক বিদিক না দেখেই সে ছুটছে, ছুটছে আর ছুটছে। ঠিক কতক্ষণ এক নাগারে দৌড়েছে সে জানে না। তবে এখন তার চারপাশে কোনো কঙ্কাল পড়ে নেই। মৃত্যুপুরী কি শেষ হয়েছে? সামনে এক লোককে আসতে দেখেই দৌড় থামালো জাবের। আরে আরে, দৌড়াইতেছেন কেন? কি হয়েছে? ডাকাত পড়ছে নাকি পিছনে? ওই ওই নরকঙ্কালগুলো। কি কি কইলেন? ওই নরকঙ্কাল। কই থেকে আইলেন আপনি? নীলামগড়। কি? আপনি আপনি বাইসা আছেন? হ্যাঁ, 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 না জানি কিভাবে আমি ছিলাম সেখানে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। ওই গ্রাম থেকে এই পর্যন্ত মনে হয় খালি আপনিই পাইসা ফিরছেন। ওই গ্রাম তো অভিশপ্ত। মানে? কিসের অভিশাপ? সে 25 বছর আগের কথা। গ্রামে এক ভ্যান চালক ছিল, মৌত আলী। সে একবার অসহায় ভিক্ষুকরে পিটাইয়া মাইরা ফেলছিল। ভিক্ষুক জানি কি কইছিল তারে। এই ক্ষোভে মৌত আলী তারে পিটাইয়া মাইরা ফেলে। তবে লোক মুখে শোনা যায় ভিক্ষুকটা নাকি অভিশাপ দিছিল, মৌত আলী পুইরা সারখার হইয়া যাইব। আল্লাহ মালুম ওই অভিশাপ হইল না কি যে হইল। নীলামগড়ের আর চিহ্ন থাকলো না। কি হয়েছিল এই গ্রামে? 25 বছর আগে এক রাতে আগুন ধইরা পুরো গ্রাম সারকার হইয়া যায়। যে যেমনে ঘুমাইছিল সেমনেই পুইরা কঙ্কাল হইয়া গেছে। সকালে খালি বাড়িগুলার জায়গায় মানুষের পুরা কঙ্কাল পাওয়া গেছিল। নীলামগড় ওই রাতেই সারখার হইয়া গেছে। তার মানে মিশকাত? কেনা মিশকাত? যাই হোক, ওই গ্রামে যাইয়েন না। ওইখানে গেলে কেউ বাইসা ফিরতে পারে না। চলে গেল লোকটি। ঠায় দাঁড়িয়ে রইল জাবের। কানে যেন বাজতে লাগলো আগুনে পোড়া কিছু মানুষের আত্মচিৎকার। মনের কোণে এক টুকরো ব্যথা অনুভব হলো তার। চামেলি মেয়েটার সেই এক চোখ মায়াবী দৃষ্টি, অকৃত্রিম এক মলিনতা। আচ্ছা, মেয়েটাও কি বাকি সবার মতো সে রাতেই? না, আর ভাবতে পারল না জাবের।